মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। কিছুদিন থেকে তোমাকে একটা কথা বলবার চেষ্টা করছি। খুব গোপনীয় কথা বুঝি? হ্যাঁ, বলবো? বলুন না, এখানে তো কেউ নেই। কি রঞ্জন বাবু, আমাকে চিনতে পারছেন না নাকি? চলুন তাহলে সবাই মিলে লুকোচুরি খেলাই যাক। হ্যাঁ চলুন। কিরে মা, আজ বেড়াতে যাবি না? জানি না। আমি বড় বিপদে পড়েছি, আপনি দয়া করে আমাকে উদ্ধার করুন। কি বিপদ? ওই 4 জন মহিলার একজন ঠিক আমার ঘাড়ে চাপবে এবার। প্রতাপ বেটা? হ্যাঁ, সিংহী? তুমি তুমি প্রতাপ সিংহের ছেলে? হ্যাঁ আগে হ্যাঁ, কিন্তু আপনি... ব্যাস ব্যাস ব্যাস, আর সন্দেহ নেই, তুমি হলে সেই দুশ্মনের বাচ্চা। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনবেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা পথ বেঁধে দিল। 1899 সালের 30শে মার্চ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম, মৃত্যু 1970 সালের 22শে সেপ্টেম্বর। জনপ্রিয় সব রহস্য ও ঐতিহাসিক উপন্যাসের মতো বেশ কিছু উল্লেখযোগ্য সামাজিক উপন্যাসও তিনি লিখেছেন, যেমন জাতিস্বর, বিষের ধোঁয়া বা অতিপ্রাকৃত বিষয় নিয়ে বড়দা সিরিজ এবং ঐতিহাসিক উপন্যাস, যা আজও বেস্টসেলার। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় 1938 সালে বম্বে টকিজে চিত্রনাট্যকার রূপে কাজ শুরু করেন। তার বহু গল্প থেকে সিনেমাও তৈরি হয়েছে। শুরু হচ্ছে পথ বেঁধে দিল 3য় পর্ব। তোমার আস্পর্ধা তো কম নয় ছোকরা। প্রতাপ সিংহের বেটা হয়ে তুমি আমার বাড়িতে ঢুকেছো, বেল্লিক বেয়াদব কোথাকারের। কিন্তু আবার কথা বলে তবে রে। হ্যাঁ, হঠাৎ টেবিল থেকে একটা ফুলদানি তুলে নিয়ে তিনি 2 হাতে সেটাকে মাটিতে আছাড় মেরে ভেঙে ফেললেন। বাবা, কি করছো তুমি? কি করছো? খবরদার খবরদার, যদি আমার মেয়ে হোস একটাও কথা বলবে না, চুপ করে তা। মঞ্জু উঠে দাঁড়িয়ে পড়েছিল। বাবার চিৎকার শুনে ধপ করে বসে পড়ল। তার চোখে জল। কেদার রঞ্জনের দিকে ফিরলেন এবার। এই যে দাঁড়িয়ে কেন? ওই যে দরজা দেখতে পাচ্ছ না, ওই যে চোখ নাই নাকি? যাও সোজা বেরিয়ে যাও। আর যদি কখনো আমার বাড়িতে মাথা গলিয়েছো, এই মাথা আমি ফাটিয়ে দেব। যাও। মানে কেন? এখান থেকে। না ঠিক আছে, আমি যাচ্ছি। যত সব ঠক জোচ্চোর দাগাবাজ। হ্যাঁ, প্রতাপ সিংহের ছেলে আমার মেয়েকে বিয়ে করবে? কত বড় সাহস! রঞ্জন হেঁটে দরজার কাছে গিয়ে দাঁড়াল। উত্তেজনায় তার গোটা শরীর কাঁপছে। একবার দাঁড়িয়ে পেছন ফিরে তাকাল। অমনি কেদারবাবু হুঙ্কার দিলেন, দাঁড়িয়ে আছো কেন? এখনো বেরো! নির্লজ্জ বেহায়া কোথাকারের আমার মেয়েকে বিয়ে করবে? কত বড় সাহস! রঞ্জন আর দাঁড়ালো না, দ্রুত পায়ে সেখান থেকে চলে গেল। মঞ্জু দরজার দিকেই তাকিয়েছিল। এবার বাবার দিকে তাকিয়ে দেখল। তার বাবা আর কিছু না পেয়ে রঞ্জনের ছবিটা নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। মঞ্জু কোনো রকমে নিজের সমস্ত সাহস একত্রিত করে বলল, বাবা, কি করছো তুমি? কি করছো? কি করছি মানে? তুই সরে যা এখান থেকে। ছবির কাছে গিয়ে কেদার কটমট করে একবার মঞ্জুর দিকে তাকালেন। তারপর 2 হাতে হ্যাঁচকা টান মেরে ছবিটাকে দেয়াল থেকে নামিয়ে আনলেন। সেটা সোজা ছুঁড়ে দিলেন জানলার বাইরে। তারপর ঝড়ের শক্তি কমে গেলে প্রকৃতি যেমন ক্লান্ত নির্ঝুম হয়ে পড়ে, কেদারবাবুর রাগও একটু একটু করে কমে আসতে লাগলো। তিনি অবসন্ন দেহে একটা কাউচে বসে পড়লেন। গালে হাত দিয়ে কিছু একটা অনুভব করলেন, যেন হঠাৎ দাঁতের ব্যথাটা টের পেলেন। মঞ্জু পিয়ানোর পাশে শক্ত হয়ে দাঁড়িয়েছিল। ফ্যাকাশে রক্তহীন মুখে তার ঠোঁট দুটো যেন অল্প অল্প কাঁপছিল। কেদার তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর ঈষৎ ভাঙা গলায় বললেন, মঞ্জু এদিকে এসো। মঞ্জু একবার চোখ তুলল, তারপর ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ালো। বসো এখানে, বসো। যন্ত্রের পুতুলের মতো মঞ্জু তার বাবার পাশে বসে পড়ল। শোনো, আমার শত্রুর ছেলে, ওর সঙ্গে তোমার বিয়ে হতে পারে না। তাই বলে ওকে কেন অপমান করলে বাবা? উনি তো কিছু করেননি।
অপমান? হ্যাঁ, না করুক, না করুক, ও কিছু না করুক। ওর বাপ আমার শত্রু, বুঝলে? কিন্তু কি নিয়ে এত শত্রুতা? কি হয়েছিল? কেদার স্মৃতির ফুটন্ত জলে ডুব দিলেন, কিন্তু সেই অনুভূতিটা খুব একটা আরামদায়ক হলো না। তবে এটাও সত্যি যে সে ঝগড়ার কারণ খুঁজতে গেলে কারণগুলো বড্ড লঘু মনে হয়। তখনই অস্বস্তি বেড়ে যায় কেদারের, তাই প্রশ্নটা তিনি এড়িয়ে গেলেন। তা এখন আমার অত মনে টনে পড়ছে না, অনেকদিন আগের কথা, 25 বছর আগেকার কথা। কিন্তু সে যাই হোক, ওর সঙ্গে তোমার বিয়ে হতে পারে না, বুঝেছ? আমি পরিষ্কার বলে দিলাম, ওর সঙ্গে তোমার বিয়ে হবে না, ব্যাস। মঞ্জু মাথা হেঁট করে চুপচাপ বসে রইল। কেদার নিজের মেয়ের মনের ভাবটা ঠিক বুঝতে পারলেন না। এদিকে আশঙ্কায় ও উদ্বেগে মঞ্জুর মুখ শুকনো হয়ে গেল। মঞ্জু মা, দেখ, আমার তো আর কেউ নেই, বল। হ্যাঁ, ছেলে বলতে, মেয়ে বলতে সবই তো তুই। দেখ মা, তোর বুড়ো বাপের মনে যাতে আঘাত লাগে এমন কাজ তুই বোধহয় করবি না। হ্যাঁ, কিরে মা, বল, করবি? মঞ্জু কিছু বলতে তো পারলই না, নিজেকেও আর ধরে রাখতে পারল না। কেদারবাবুর উরুর ওপর মাথা রেখে ফুঁপিয়ে উঠল। বাবা, না না বাবা, তোমার মেয়ে সেরকম কিছু করবে না, সেই ভয় তুমি করো না। বাড়ির পাশে জানলা থেকে কিছু দূরে রঞ্জনের ফটোখানা ভাঙা অবস্থায় পড়েছিল। জাপানি ফ্রেম কেদারবাবুর প্রচণ্ড দাপট সহ্য করতে পারেনি। মঞ্জু পাশের একটা দরজা দিয়ে চুপি চুপি বাগানে গিয়ে কেউ কোথাও নেই দেখে ছবিটা তুলে ভাঙা ফ্রেম থেকে সেটাকে বের করে নিল। তারপর বুকের মধ্যে লুকিয়ে বাড়ির ভেতর চলে গেল। সেদিনই সন্ধ্যার একটু আগে ঝাঝায় এসে হাজির হলেন প্রতাপবাবু। রঞ্জনের বাড়িটা রাস্তা থেকে খানিকটা ভেতরের দিকে। বাড়ির সামনের খোলা বারান্দায় টেবিল চেয়ার পেতে প্রতাপবাবু তখন চা নিয়ে বসেছেন। টেবিলের ওপর চায়ের সরঞ্জাম, টোস্ট, মাখন, কেক ইত্যাদি। একটা চেয়ারে বসে প্রতাপবাবু টোস্টে মাখন মাখিয়ে তাতে কামড় দিলেন। মাঝে মাঝে চায়ের পেয়ালায় চুমুক দিয়ে গলাটা ভিজিয়ে নিচ্ছেন। ভৃত্য রমাই আশেপাশে প্রভুর আদেশের অপেক্ষায় ঘুরপাক খাচ্ছিল। এমন সময় বারান্দার নিচে জুতোর মশমশ শব্দ শোনা গেল। প্রতাপ পেয়ালা থেকে মুখ তুলে দেখলেন রঞ্জন আসছে। মুখটা খুবই গম্ভীর। বাবাকে বারান্দায় বসে থাকতে দেখে সে সেখানেই দাঁড়িয়ে পড়ল। বাবাকে এখনই দেখার জন্য একেবারেই তৈরি ছিল না সে, তাই প্রথমেই একটু ঘাবড়ে গেল। রঞ্জন নিজেকে সামলে নিল। বাবা! সে বাবার কাছে ছুটে এলো। প্রতাপ ছেলেকে দেখে মুখটা মুছে নিয়ে উঠে দাঁড়ালেন। রঞ্জন বাবাকে প্রণাম করল। প্রতাপ ছেলেকে বুকে জড়িয়ে নিলেন। ওদের সম্পর্কটা আর 5টা বাবা ছেলের মতো গম্ভীর নয়, বরং সমবয়সী বন্ধুর মতোই। কেমন আছিস? ভালো আছি বাবা। তুমি হঠাৎ চলে এলে যে? এই এমনি, অনেকদিন তুই কাজ ছাড়া, ভাবলুম একবার দেখে আসি। প্রতাপ নিজের চেয়ারে গিয়ে বসলেন। রঞ্জন তার মুখোমুখি একটা চেয়ারে বসল। ভালোই তো, তবু 2 দিন বিশ্রাম করতে পারবে। রমাই, আরেক কাপ চা নিয়ে আয়। রঞ্জনের পক্ষে এই হাসি হাসি মুখ বজায় রাখার ব্যাপারটা বেশ কঠিন হয়ে উঠছিল। প্রদীপে যখন তেলের অভাব, তখন কি আর প্রদীপ ভালো করে জ্বলে? প্রতাপ চায়ের কাপ মুখে তুলতে তুলতে ছেলেকে লক্ষ্য করছিলেন। ইতিমধ্যে রমাই রঞ্জনের জন্য চা নিয়ে এলো। বাইরে চা খাওয়া হলো না আগে? রঞ্জন একবার চোখ তুলে রমাইকে দেখল, তারপর ঘাড় হেঁট করে কাপে চা ঢালতে ঢালতে অস্ফুটে শুধু বলল, না, হয়নি। প্রতাপ লক্ষ্য করছিলেন রঞ্জনকে। নিজের ছেলেকে খুব ভালোই চেনেন তিনি। সে যে এখন খুব চিন্তায় আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই তাঁর। রঞ্জন গালে হাত দিয়ে বসে রইল। প্রতাপ টোস্টের বাটি তার দিকে এগিয়ে দিলেন। রঞ্জন মাথা নেড়ে সেটা তাঁর দিকে ফেরত দিয়ে দিল। এবার প্রতাপ আর থাকতে না পেরে বললেন, কি হয়েছে রঞ্জন? হ্যাঁ, না,
কিছুই তো হয়নি। তবে গালে হাত দিয়ে অমন করে বসে আছিস কেন? দাঁতের ব্যথা নয় তো? না বাবা, দাঁত ঠিক আছে, মানে আমার দাঁত ঠিক আছে। তবে অমন করে বসে আছিস, কিছু খাচ্ছিস না, এর মানে কি? বললুম তো বাবা, কিছু না, হয়নি, কিছু হয়নি। না না না, নিশ্চয়ই কিছু হয়েছে, আমি শুনতে চাই। বাবা বলছি, কেদার রায় বলে কাউকে তুমি চেনো? কে? কেদার? সেই দিল্লিক হনুমানটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনতাম তাকে, 25 বছর আগে চিনতাম। কিন্তু সে উল্লুকটার কথা কেন? না না না, কিছু না, মানে এখানে তার মেয়ে মঞ্জুর সঙ্গে আমার আলাপ হয়েছিল, এই আর কি। কি বললি? সেই কেদার বোম্বেটের মেয়ের সঙ্গে তোর আলাপ হয়েছে? হ্যাঁ, আসপদ্দা তো কম নয় কেদারের। আমার ছেলেকে ফাঁসাতে চায়। বাবা তুমি ভুল করছো। তিনি চুপ, একদম চুপ। প্রতাপ তখন খ্যাপা ষাঁড়ের মতো উন্মাদ হয়ে গেছেন। 2 হাত তুলে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। তারপর হঠাৎ গদার মতো একটা হাত নামিয়ে রঞ্জনের কাঁধে রেখে বললেন, না না, হতে পারে না রঞ্জন, তুই যদি বাপের বেটা হোস, আর কখনো ওর বাড়িতে মাথা গলাবি না, বলে দিলাম। না বাবা শোন, মানে তুমি নিশ্চিন্ত থাকো। হ্যাঁ, মানে কেদার বাবু বলেছেন তাঁর বাড়িতে মাথা গলালেই তিনি আমার মাথাটা ফাটিয়ে দেবেন, বুঝেছো তো? কি ফাটিয়ে দেবেন? বাবা, এত বড় আসপর্ধা! আমার ছেলের মাথা ফাটিয়ে দেবে? দেখে নেব। আমি পুলিশে দেব হতভাগা নচ্ছারকে। শোনো, কাল রাতের গাড়িতে আমরা কলকাতায় ফিরে যাব, ঠিক আছে? ফিরে যাব? বেশ। আমি রাজার বাড়িতে তোর বিয়ের সম্বন্ধ ঠিক করেছি। না বাবা, বিয়ে আমি করব না। করবি না? আচ্ছা, সে দেখা যাবে। কলকাতায় চল তো আগে। এ বুনো জায়গায় আর নয়। কালই রাতের গাড়িতে তোকে নিয়ে ফিরে যাব আমি। সে কথা শুনে রঞ্জন একটু চমকে উঠল। বাবা এত তাড়াতাড়ি তাকে ফিরিয়ে নিয়ে যাবেন, সেটা রঞ্জন ভাবতেও পারেনি। বুঝল, আপাতত তাকে নতুন কিছু ভাবতে হবে। অস্ফুটে শুধু একবার বাবার কথাটাই নিজের মনে ঝালিয়ে নিল। কাল রাতের গাড়িতে? পরের দিন বিকেলের কথা। রঞ্জন নিজের ঘরে বসে খানিকটা রবার ও একটা পেয়ারার ডাল দিয়ে গুলতি বানাতে বসল। কাজটা সে গোপনে করতে চায় বলেই বারবার দরজার দিকে তাকিয়ে দেখে নিচ্ছিল কেউ আসছে কিনা। মিনিট খানেকের মধ্যে গুলতি তৈরি হয়ে গেল। এরপর শুরু হলো আসল কাজ। দরজার দিকে নজর রাখতে রাখতে একটা কাগজ ও কলম বের করে আনল। বিছানায় বসে চিঠি লিখতে আরম্ভ করল। চিঠি লেখা হয়ে গেলে ভাঁজ করে পকেটে রেখে রঞ্জন খুব সাবধানে বের হয়ে এলো ঘর থেকে। এই বাড়িরই আর একটা ঘরে প্রতাপ রেল জার্নির উপযুক্ত সাজ পোশাক পরে অত্যন্ত অধীরভাবে তখন পায়চারি করছেন। ঘরের একটা জানলা বাগানের দিকে। সেই জানলা থেকে দরজা পর্যন্ত বারবার পায়চারি করতে করতে প্রতাপ মাঝে মাঝে হাত ঘড়িতে সময় দেখছেন। একবার জানলার সামনে দাঁড়িয়ে ঘড়ি দেখলেন। তারপর বিরক্ত হয়ে নিজের মনেই বিড়বিড় করে উঠলেন, সময় যেন কাটতে চায় না। এখনো ট্রেনের সময় হতে পাক্কা 5 ঘন্টা। হঠাৎ জানলার বাইরে চোখ পড়তেই প্রতাপ একেবারে চমকে গেলেন। তারপর জানলার গরাদ ধরে এক দৃষ্টে সেদিকে তাকিয়ে রইলেন। প্রতাপ দেখলেন বেড়ার ওপারে সন্তর্পণে গা ঢাকা দিয়ে কে একজন হেঁটে যাচ্ছে। তার মুখ বা দেহ পাতার আড়ালে ঢাকা পড়েছে। দেখা যাচ্ছে কেবল পা দুটো। ওই পা দুটো যে কার, তা প্রতাপের চিনতে সমস্যা হলো না। সেদিকে তাকিয়ে কি একটা চিন্তা করতে লাগলেন তিনি। গালের আবটা ধরে টিপতে টিপতে তার মাথায় একটা কূট বুদ্ধির উদয় হল। আর দেরি না করে চাদরটা কাঁধে ফেলে ঘর থেকে বের হলেন। বাড়ির ফটকের পাশে আছে দারোয়ানের কুঠুরি, তার পাশে গ্যারেজ ঘর। একটু দূর থেকে প্রতাপ দেখলেন তাদের গোর্খা দারোয়ান রঞ্জনের মোটর বাইকটা বের করে আনছে। রঞ্জন ফটকের সামনে দাঁড়িয়ে রয়েছে। মোটর বাইকটা রঞ্জনের সামনে দাঁড় করিয়ে দিয়ে গোর্খা দারোয়ান দুটো পা জোড় করে স্যালুট করল।
সেসবের তোয়াক্কা না করে বাইকে চেপে বসল রঞ্জন। বসে স্টার্ট দিতে গিয়েও থেমে গেল। বাইকটাকে শব্দ করে স্টার্ট দেওয়া নিরাপদ হবে না ভেবেই সে নেমে পড়ল। না, আমি হেঁটেই যাব। মোটর বাইকটি আবার দারোয়ানকে ফেরত দিয়ে রঞ্জন দ্রুত পায়ে ফটক থেকে বের হয়ে গেল। এদিকে বাগানের একটি ঝাউ গাছের আড়ালে প্রতাপ লুকিয়েছিলেন। রঞ্জন বেরিয়ে যাওয়ার পর তিনি গলা বাড়িয়ে উঁকি মারলেন। তারপর বাইরে এসে দেখলেন দারোয়ান বাইকটাকে আবার গ্যারেজে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। তিনি চাপা গলায় দারোয়ানকে ডাকলেন। গোর্খা দারোয়ান পেছন ফিরে মালিককে দেখে তৎক্ষণাৎ জোড় পায়ে স্যালুট করে দাঁড়ান। ছোটবাবু কোন দিকে গেল? দারোয়ান আঙুল দিয়ে রঞ্জন যেদিকে গিয়েছিল সেই দিকটা দেখিয়ে দিল। প্রতাপবাবু সে কথা শুনে আর দাঁড়ালেন না। ফটক পার হয়ে দ্রুত পায়ে রাস্তায় নামলেন। কিছু দূর যেতেই দেখতে পেলেন রঞ্জনকে। ছেলেটা যাচ্ছে কোথায়? রঞ্জনের এখন আর থামার সময় নেই। যথাসম্ভব দূরত্ব বজায় রেখে তিনি হাঁটতে শুরু করলেন। কেদারবাবুর বাড়ির পাশ দিয়ে একটা সরু গলি চলে গেছে। কলকাতার গলির মতো নয়। পায়ের নিচে সবুজ ঘাসের আস্তরণ, দুপাশে ফণি মনসার ঝাড়। ঝাড়ের অপর পাশে বাগান ঘেরা বাড়ি কেদারবাবু। রঞ্জন সাবধানে এই গলির একটা মনসা বেড়ার ধারে এসে দাঁড়ালো। সামনেই কেদারবাবুর দোতলা বাড়ি। সেখান থেকে একটা জানলা চোখে পড়ে। দোতলার জানলা, গরাদ নেই, কিন্তু কাচের কবাট বন্ধ। সেটা আসলে মঞ্জুর শোয়ার ঘর। মঞ্জু নিজের বিছানায় উপুড় হয়ে শুয়েছিল তখন। হাতে রঞ্জনের ছবি। সেটাই হাতে নিয়ে দু চোখ ভরে দেখছে সে। তার মুখ খুব গম্ভীর। দেখতে দেখতে তার দু চোখ জলে ভরে উঠল। কান্না থামানোর চেষ্টায় ঠোঁট কামড়ে ধরেও কোনো ফল হলো না। ছবির ওপর মাথা রেখে মঞ্জু নিঃশব্দে কাঁদতে লাগল। নিচে দাঁড়িয়ে রঞ্জন তখন জানলার দিকেই তাকিয়েছিল। সেখান থেকে চোখ নামিয়ে মাটিতে এদিক ওদিক কি একটা খুঁজতে লাগলো। তারপর একটা ছোট নুড়ির মতো পাথর কুড়িয়ে নিয়ে পকেট থেকে চিঠিটা বের করে তাতে মোড়কের মতো মুড়তে লাগলো। ইতিমধ্যে প্রতাপবাবু বেড়ার পেছনে এসে লুকিয়ে দাঁড়িয়েছিলেন। রঞ্জন তখন গুলতিতে নুড়ি জড়ানো চিঠিটা বসিয়ে গুলতিটা ওপরের দিকে তুলে ধরেছে। গুলতির সাহায্যে সেই নুড়ি কাচের দিকে ছুঁড়ে মারতেই জানলার একটা কাচ ভেঙে নুড়িটা ঘরের মধ্যে অদৃশ্য হয়ে গেল। মঞ্জু ঘরের মধ্যে তখন কাঁদছিল। হঠাৎ কাঁচ ভাঙার শব্দ শুনে মুখ তুলল। কাঁচ ভাঙা জানলা থেকে তার চোখ মেঝের ওপর নেমে আসতেই সে কাগজ মোড়া নুড়িটা দেখতে পেয়ে তাড়াতাড়ি উঠে এসে সেটা কুড়িয়ে নিল। সেই চিঠিতে লেখা ছিল, মঞ্জু, আজ আমি কলকাতা চলে যাচ্ছি। আমারও বাবা এসেছেন। যাবার আগে তোমাকে একবার দেখতে ইচ্ছে হচ্ছে। যে পাথরের আড়ালে আমরা রোজ দেখা করতাম, সেইখানেই আমি অপেক্ষা করব। তুমি আসবে তো? তোমার রঞ্জন। চিঠি পড়া শেষ হয়ে যাবার পরেও মঞ্জু চিঠিটা হাতে ধরে তেমনভাবেই দাঁড়িয়ে রইল। সে কি করবে তা বুঝে উঠতে পারছিল না। মনে মনে ভাবল, এই তো শেষবার রঞ্জনের সঙ্গে তার দেখা হবে। সে ঠিক করল সে যাবে। একবার, শেষবার। বেড়ার ধারে রঞ্জন তখনও ওপরের দিকে তাকিয়ে রয়েছে। জানলাটা খুলে গেল। মঞ্জুর পাংশু মুখ দেখা গেল। নিচে তাকিয়ে সে কিছুক্ষণ রঞ্জনকে দেখল। তারপর আস্তে আস্তে ঘাড় নাড়ল। অর্থাৎ সে আসবে। এতক্ষণ প্রতাপবাবু লুকিয়ে দাঁড়িয়েছিলেন একটা ঝোপের মধ্যেই। সেখান থেকে যদিও কিছুই দেখা যাচ্ছিল না, তবু কৌতূহলবশত গলা বাড়িয়ে দেখার চেষ্টা করতে লাগলেন। রঞ্জনকে গুলতি ছুঁড়তে দেখা থেকে শুরু করে মঞ্জুর আবির্ভাব সবই লক্ষ্য করলেন তিনি। তারপর রঞ্জন সেই বাগান থেকে বের হয়ে মেন রাস্তায় যেই উঠল, তখন তিনি ছেলের পিছু নিলেন। ছেলেটা যাচ্ছে কোথায় সেটা তাকে জানতেই হবে। প্রতাপ লুকিয়ে নিজের ছেলের পিছু পিছু চলতে লাগলেন। ওদিকে দোতলায় মঞ্জুর শোয়ার ঘরের দরজার সামনেই কেদারবাবু দাঁড়িয়েছিলেন। মেয়ের ঘরের দরজা ভেজানো রয়েছে, তাই তিনি ঢুকে পড়তে পারলেন না।
কেদারের মুখে ক্ষুব্ধ বিষণ্ণতা। মঞ্জুর মনে দুঃখ দিয়ে তিনিও খুব একটা খুশি নন। কেদার এবার দরজায় মৃদু টোকা দিলেন, কিন্তু ভেতর থেকে কোনো উত্তর এলো না। দ্বিতীয়বার টোকা দিয়েও যখন জবাব পাওয়া গেল না, তিনি জোরে জোরে মেয়েকে ডাকতে লাগলেন। মঞ্জু, মঞ্জু, মঞ্জু মা, মা সাড়া দে মঞ্জু, মারে মঞ্জু মা। এবারও মঞ্জুর সাড়া নেই। কেদার তখন দরজা ঠেলে ঢুকে এলেন ঘরে। ঘরে কেউ নেই। কেদার বিস্মিতভাবে চারিদিকে তাকালেন। এবার ভাঙা জানলাটা তাঁর চোখে পড়ল। তারপর মেঝে পড়ে থাকা চিঠিখানা দেখতে পেলেন। চিঠিটা তুলে নিয়ে পড়তে পড়তে তার মুখ রাগে লাল হতে শুরু করল। তবে রে, হ্যাঁ, তলে তলে আমার মেয়েকে তুলে নিয়ে যাওয়ার ধান্দা, মজা দেখাচ্ছি, তবে দাঁড়া হতচ্ছাড়া। তিনি দ্রুত বেগে ঘর থেকে বেরিয়ে এলেন। মিহির তখন জাপানি ছন্দে হেলতে দুলতে কেদারবাবুর বাড়ির ফটক দিয়ে বাড়ির মধ্যেই আসছিল। দ্রুত বেগে এগিয়ে আসা কেদারবাবুর সঙ্গে হঠাৎ সামনে থেকে প্রচণ্ড ধাক্কা খেয়ে ধপাস করে উল্টে পড়ল। কেদারবাবু রাগী বুনো মোষের মতো তার পাশ দিয়ে বেরিয়ে গেলেন। মিহির কোনো মতে নিজেকে সামলে নিয়ে মিটি মিটি চোখে তাকিয়ে রইল কেদারবাবুর দিকে। কেদারবাবু এসবের ধারও ধারলেন না। তিনি আগের মতোই এগিয়ে চললেন পাহাড়ের দিকে। সেই উঁচু পাহাড়ি জায়গা, যে পাথরের ঢিবিটার ওপর রঞ্জন ও মঞ্জু প্রথম চড়েছিল, তারই নিচে একটা পাথরে ঠেস দিয়ে দাঁড়িয়ে রঞ্জন অপেক্ষা করছিল মঞ্জুর জন্য। যেদিক দিয়ে মঞ্জু আসবে তার অপলক দৃষ্টি সেদিকেই স্থির হয়ে আছে। হঠাৎ সে দেখল মঞ্জু আসছে। যে জায়গায় সাধারণত তাদের গাড়িটা এসে দাঁড়াতো, সেখান থেকে সোজা রঞ্জনের দিকে আসছে সে। মঞ্জুর শুকনো মুখ, চুল একটু রুক্ষ আর অবিন্যস্ত। মঞ্জু কাছে আসতেই দুহাত বাড়িয়ে তার হাতটা ধরল রঞ্জন। দুজনে পরস্পর মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। দুজনের কারোর মুখে কোনো কথা নেই। দুজনের চোখেই আশাহীন আকাঙ্ক্ষা। মঞ্জুর শ্বাস একটু দ্রুত বইছে। অবশেষে রঞ্জন ধরা ধরা গলায় বলল, মঞ্জু, এই আমাদের শেষ দেখা, আর দেখা হবে না। মঞ্জু হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেলল। তারপর নিজেকে একটু সামলে নিয়ে নীরবে মাথা নাড়িয়ে অন্যদিকে তাকিয়ে রইল। রঞ্জন একটা দীর্ঘশ্বাস ফেলল। বেশ, দেখা না হোক, কিন্তু কিন্তু তুমি আমাকে চিরদিন এমন করে ভালোবাসবে, কেমন? বাসবো। আমাদের ভালোবাসা তো কেউ কেড়ে নিতে পারবে না, বলো? আমরা কেউই নিজেদের বাবাদের মনে দুঃখ দিতে পারবো না। তা যদি পারতাম, তাহলে আমরা নিজেরা নিজেদের কাছেই বড় ছোট হয়ে যেতাম, আর আমাদের ভালোবাসাও তুচ্ছ হয়ে যেত। ঠিক। তুমি তুমি কেমন করে আমার মনের কথা জানলে গো? তোমার মনের কথা আর আমার মনের কথা কি আলাদা, বলো মঞ্জু? রঞ্জন, তা তো এক হয়ে গেছে। রঞ্জন, এবার ছেড়ে দাও। ধীরে ধীরে রঞ্জনের আঙুল শিথিল হয়ে এলো। মঞ্জু ভেজা চোখ নিয়ে ফিরে যেতে শুরু করল। রঞ্জনের চোখের জলও আর বাঁধ মানল না। মঞ্জু চলে যেতে যেতে একবার পেছন ফিরে তাকালো, তারপর আবার হাঁটা শুরু করল। তার মন এখন একটা কাচের ফুলদানির মতো ভেঙে গেছে। সেটা হয়তো আর জোড়া লাগবে না। তার পায়ে জোর নেই, মনের ভেতর একটা ঝড় বইছে। তবু তাকে সব মেনে নিতে হবে। মঞ্জু ফিরে চলল নিজের বাড়ির দিকে। ভাঙাচোরা পাথুরে রাস্তা, দুদিক থেকে হামাগুড়ি দিতে দিতে কেদার এবং প্রতাপবাবুও এসে পড়লেন সেখানে। যদিও কেউ কাউকে দেখতে পেলেন না প্রথমে। তাদের দুজনেরই লক্ষ্য শুধু নিজের সন্তানকে খুঁজে বের করা। কিন্তু ছেলে মেয়েকে খুঁজতে খুঁজতে তারা কখন যে একে অপরের কাছে চলে এসেছেন সেটা খেয়ালও করেননি। কাছে এসে মুখ তুলে দুজনেই অবাক। দুজনেই থমকে দাঁড়ালেন।
25 বছরে একবারও মুখ দেখা দেখি না হওয়া সত্ত্বেও দুজনের দুজনকে চিনতে একটুও কষ্ট হলো না। দুজন অপরিচিত কুকুরের মধ্যে হঠাৎ দেখা হলে তারা যেমন দাঁত মুখ খিঁচিয়ে তেড়ে যায়, এরাও তাই করলেন। তুই হ্যাঁ, আমার বোঝা উচিত ছিল যে এই একটা নচ্ছাড় উল্লুকের কাজ। চপ্রা ভাল্লুক কথাকার। ভাল্লুক? আমার ছেলে ধরবার জন্য ফাঁদ পেতেছিস তুই? ফাঁদ পেতেছি? হ্যাঁ, দাঁড়া রে নচ্ছাড়, তোর ছেলেকে পেলে ওর হাড় মাস আমি এক করে ছাড়বো। এত বড় আসপদ্দা, আমার মেয়েকে চিঠি লিখে তোর ছেলে। তবে রে বেড়ে ওস্তাদ, তুই মারবি আমার ছেলেকে? পুলিশ ডেকে তোকে হাজতে না পুরি তো আমার নাম প্রতাপ সিংহই নয়। রঞ্জন কাছেই দাঁড়িয়েছে, রুমাল বের করে মুখটা মুছে ফেলল। মুছতে মুছতে হঠাৎ কানে এলো একটা ঝগড়ার শব্দ। এখানে তো আর কারোর থাকার কথা নয়। রঞ্জন কান খাড়া করে শুনল। দুজনের কণ্ঠস্বরই এবার চিনতে পেরে ভয়ে তার মুখ বিবর্ণ হয়ে গেল। কেদার বাবু, কি সর্বনাশ! দ্রুত পায়ে রঞ্জন এগিয়ে এলো তাদের দিকে। কাছে এসে রঞ্জন তো অবাক। তার সামনে দাঁড়িয়ে আছে কেদার ও প্রতাপ। তাদের দ্বন্দ্ব তখন সপ্তমে চড়ে গেছে। সে গাছের আড়ালে দাঁড়িয়ে দুজনে ঝগড়া দেখতে লাগলো। শোন, শয়তানি করার আর জায়গা পাসনি? হ্যাঁ হতবাগা, হতবাগা হাতি। বাঘের ঘরে ঘোগের বাসা? হ্যাঁ রাস্কেল, রাম ছাগল। রাম ছাগল? হ্যাঁ, দাঁড়া, ইচ্ছে করে এক চড় মেরে তোর আপশুদ্ধ গালটা একেবারে চ্যাপ্টা করে দিই। আমারও ইচ্ছে করে একটি ঘুষি মেরে তোর দাঁতে পাটি উড়িয়ে দিই। এই কথার উত্তর দেওয়ার জন্য আগের মতোই প্রবল তেজে কেদার হাঁ করলেন বটে, কিন্তু তার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। প্রতাপ ভ্যাবাচাকা খেয়ে ভাবতে লাগলেন, তিনি তো শুধু ঘুষিটা মারবেন বলে পাকিয়েছিলেন মাত্র, ঘুষি তো একবারও মারেননি। তাহলে কেদারকে মারল কে? গালে হাত দিয়ে সে ওরকম বসে পড়ল কেন? এবার প্রতাপ ধমক দিয়ে বললেন, কি হয়েছে গে? কাঁদছিস কেন? আমি তোকে মেরেছি মিথ্যেবাদী কোথাকার? দাঁত দাঁত, আমার লক্ষ্মী চানা দাঁত। কি বললি? দাঁত? দাঁত ব্যথা করছে তোর? আরে বোম্বেতে হতবাগা, আমার দন্তশূল হয়েছে, নইলে না তোকে আজ। দন্তশূল? এতক্ষণ বলিসনি কেন রে গাধা? দ্রুত পকেট থেকে ওষুধ বের করে তিনি কেদারের মুখের সামনে ধরলেন। এই নে 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 নে, খেয়ে ফেল, খেয়ে ফেল। 2 মিনিটে যদি তোর দন্তশূল সেরে না যায়, আমার নামই প্রতাপ সিংহী নয়। খুনে কোথাকার, বিষ খাইয়ে মারার মতলব তোর। ব্যথা তো একটু করবি বাবা। হ্যাঁ হ্যাঁ। কেদার হাঁ করতেই প্রতাপ বড়ি তার মুখের মধ্যে ফেলে দিল। অহম্মক। কিছু বুঝে ওঠার আগেই কেদার বড়ি গিলে ফেললেন। মিনিট খানেক পর দুটো ঢিবির ওপর কেদার ও প্রতাপ বসলেন। কেদার এখন অবাক, কারণ প্রতাপের দেওয়া ওষুধে তার দন্তশূল যে এমন মন্ত্রের মতো উড়ে যেতে পারে তা যেন তিনি কল্পনাই করতে পারছেন না। নিজের গালে হাত বোলাতে বোলাতে প্রতাপের দিকে আড় চোখে দেখছেন তিনি। প্রতাপের মুখে তখন বিজয়ীর হাসি বেশ স্পষ্ট। শেষে আর থাকতে না পেরে প্রতাপ বললেন, কি বলেছিল? সারল কিনা বল। আশ্চর্য ওষুধ রে। হ্যাঁ, এ কোথায় পাওয়া যায় বলতো? এ আমার তৈরি ওষুধ, চালাকি নয়, নিজে আবিষ্কার করেছি। আবিষ্কার করেছিস তুই? হ্যাঁ, আমি না তো কে? এর নাম হচ্ছে বৃহৎ দন্তশূল উৎপাটনী বটিকা, বুঝলি? এই বড়ি বার করে 17 লাখ টাকা করেছি। হ্যাঁ, বলিস কি? আমি যে অভ্রের খনি করে মোটে 11 লাখ করেছি। তাই নাকি? তা 11 লাখ কি চারটিখানি কথা নাকি? হ্যাঁ, কটা লোক পারে বলতো? প্রতাপ কেদারের পিঠ চাপড়ে দিলেন। কেদারের মুখে হঠাৎ হাসি ফুটল। রঞ্জন গাছের আড়ালে লুকিয়ে এতক্ষণ সব দেখছিল।
এবার তার মুখ অপরিসীম আনন্দে যেন ফেটে পড়বার উপক্রম হচ্ছিল। রঞ্জন পা টিপে টিপে পিছু হটতে আরম্ভ করল। তারপর পেছন ফিরে সোজা দৌড় দিল। দৌড়তে দৌড়তে সে যে তারস্বরে মঞ্জুকে ডাকছিল তা সে নিজেই জানে না। মঞ্জু, মঞ্জু! কেদারবাবুর বাড়ির ফটকের সামনে মঞ্জুর মোটর গাড়িটা দাঁড়িয়েছিল। মিহির মঞ্জুদের বাড়িতেই আসছিল। গেটের সামনেই তাকে দেখতে পেয়ে বলল, চললেন? আসলে একটা জাপানি কবিতা লিখেছিলাম। মাফ করবেন মিহির বাবু, আমার এখন সময় নেই। বাবা এলে বলে দেবেন তার জন্য মেন্টাল পিসের উপর একটা চিঠি রেখে গেলাম। গাড়িতে স্টার্ট দিয়ে মঞ্জু চলে গেল। মিহির করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। রঞ্জনও ততক্ষণে বাড়ি চলে এসেছে। দারোয়ান তাকে স্যালুট জানালো। রঞ্জনের তখন নিঃশ্বাস নেওয়ারও সময় নেই। তার মন থেকে সব দুঃখ দূর হয়ে গেছে। তার মনে এখন চাপা উল্লাস। মঞ্জু এ ব্যাপারে কিছুই জানে না। সবার আগে তাকেই খবরটা দিতে হবে। এই দারোয়ান, দারোয়ান, জলদি জলদি জলদি, ফটাফট নিকালো, চলো চলো চলো, জলদি জলদি। হঠাৎ রঞ্জনের বাইকের দরকার দেখে দারোয়ান কেমন যেন থতমত খেয়ে গেল। ঘাবড়ে গিয়ে মালিকের দিকে তাকিয়ে রইল সে। রঞ্জনের আর দেরি সহ্য হচ্ছিল না। সে আবার তাড়া দিল দারোয়ানকে। আরে গাড়ি নিকালো জলদি। দারোয়ান এবার গ্যারেজের দিকে ছুটল। কিছুক্ষণের মধ্যেই বাইকটা বের করে নিয়ে এল। রঞ্জন বাইকে উঠে বলল, শোনো, বাবা এলে বলে দিও যে আমি কেদারবাবুর বাড়ি যাচ্ছি, ঠিক আছে? মনে থাকবে তো? কেদারবাবুর বাড়ি গেছি আমি, মনে করে বলে দিও। জি বাবুজি। বাইক এগিয়ে চলল মঞ্জুর ঠিকানায়। ওদিকে ঢিবির ওপর প্রতাপ ও কেদার তখনও বসে রয়েছেন। দুজনের চোখই ভিজে। এভাবে তাদের মধ্যে যে দেখা হয়ে যাবে সেটা দুজনের কেউই ভাবতে পারেননি। ভাই ভাই আমি কি মিছি তোর ওপর রাগ করেছিলাম বল? হ্যাঁ, তুই আমাকে কদুরায় বলেছিলি কেন? আমার নামটাকে বেঁকি অমন করে ডাকা কি তোর উচিত হয়েছিল বল ভাই? ভাই, তুইও তো আমাকে আবু হোসেন বলেছিলি। হ্যাঁ বলেছিলাম। আমার গালে আব আছে বলে আমাকে আবু হোসেন বলা কি বন্ধুর কাজ হয়েছিল? যাকে যাক যেতে দে, ওসব পুরনো কথা এখন থাক। চল চল বাড়ি যাই, আমরা বাড়ি যাই, চল। হ্যাঁ চল চল চল। তবে কিন্তু আগে আমার বাড়িতে তোকে যেতে হবে। না না না, আমার বাড়িতে আগে, আমার বাড়িতে। রঞ্জনের মোটর বাইক এসে দাঁড়ালো মঞ্জুদের বাড়ির সামনে। রঞ্জন ফটকের ভেতর ঢুকে দেখল সিঁড়ির ওপর মিহির বিমর্ষভাবে গালে হাত দিয়ে বসে আছে। মিহির বাবু, বলছি মঞ্জু কোথায়? তিনি তো মোটরে চড়ে চলে গেলেন। আমার জাপানি কবিতাটা শুনলেনও না। চলে গেলেন? কোথায় চলে গেলেন? তা জানি না, ওই দিকে। আপনি শুনবেন কবিতা? আরেক সময় হবে। আমার কবিতা রঞ্জন আর দাঁড়ালো না, লাফিয়ে গিয়ে বাইকে উঠে বসল। তার মোটর বাইক তীর বেগে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর কেদার ও প্রতাপ এসে হাজির হলেন কেদারদের বাড়িতে। বাহ, এ তো খাসা বাড়ি বানিয়েছিস রে। কি মিহির, তুমি এখানে বসে কেন? মঞ্জু দেবী, রঞ্জন কেউ তো নেই, চলে গেছেন, তাই বসে আছি। হ্যাঁ, চলে গেছে? কোথায় চলে গেছে? তা তো জানি না। জানি না মানে কি? মঞ্জু দেবী গাড়ি নিয়ে চলে যাবার কিছুক্ষণ পরে রঞ্জনবাবু এলেন। তিনিও খবর পেয়ে মঞ্জু দেবীর পিছনে মোটর বাইক ছোটালেন। হ্যাঁ, সে কি? ও হ্যাঁ, বলছি মঞ্জু দেবী আপনার জন্য মেন্টাল পিসের ওপর চিঠি রেখে গেছেন। আরে এতক্ষণ সেটা বলনি কেন? এসো প্রতাপ, এসো এসো। দুজনে বাড়ির মধ্যে ঢুকলেন। মিহির আবার সিঁড়ির ওপর বসে পড়ল তার নিজের জায়গায়। গালে হাত দিয়ে রাস্তার দিকে তাকিয়ে রইল সে। কিছুক্ষণ পরে তার নজর গেল রাস্তার দিকে। ফটকের সামনে দিয়ে 4 তরুণী, ইন্দু, মলিনা, সলিলা আর মীরা হেঁটে যাচ্ছিল। তারা প্রত্যেকেই নিরীহ বাড়িটার দিকে তাকিয়ে কি যে অভিশাপ দিয়ে গেল কে জানে। তারা চলে যেতেই মিহির উঠে দাঁড়াল, তারপর তাদের পিছু নিল। ওদিকে ড্রয়িং রুমে কেদার মঞ্জুর চিঠি পড়া শেষ করে হতাশভাবে তাকালেন প্রতাপের দিকে। কলকাতায় চলে গেছে। প্রতাপ, কি করি প্রতাপ? কিচ্ছু ভাবিস না, একদম কিচ্ছু ভাবিস না।
আমার রঞ্জন তাকে ঠিক ফিরিয়ে আনবে। এখন বসতো বস। দুই মানিক জোড় একটা সোফায় বসলেন, কিন্তু কেদারের মনে মেয়েকে নিয়ে চিন্তার ঝড় বইতে লাগলো। সত্যি ছেলে মানুষের কাণ্ড কিছুই তো বোঝে না এরা। তা আমাদের মতো তো আর ঠান্ডা মাথা নয়, শেষে কি করতে কি করে বসবে কে জানে। আরে না না, কোনো ভয় নেই। আসল কথা হলো দুটোতে দুটোর প্রেমে পড়ে গেছে ভীষণভাবে, বুঝলি? তুই বুড়ো মানুষ, এসব বুঝবি না। হ্যাঁ, কি বুড়ো? আর তুই কি? হ্যাঁ, আমি বুঝবো না? আসলে দুটোই বেহায়া, বুঝলি, দুটোই বেহায়া। সেই তো হয়েছে ভাবনা, কি করা যায় রে এখন। প্রতাপ কিছুক্ষণ কি যেন একটা চিন্তা করলেন। সম্ভবত মনে মনে রাজকন্যাকে পুত্রবধূ করবার উচ্চাশায় জলাঞ্জলি দিলেন। তারপর কেদারের উরুর ওপর একটা চাপড় মারলেন। ঠিক হয়েছে, এক কাজ করি, চল। কি কাজ রে? ঘাড় ধরে ও দুটোর বিয়ে দিয়ে দেওয়া যাক। প্রতাপ বলার পর দুজনেই কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে রইলেন। বিয়ে? তারপর দুজনে একটু হাসলেন। হাসি একটু একটু করে বাড়তে লাগলো। শেষে দুজনেই উঁচু গলায় হাসতে শুরু করলেন। হাইওয়ের ওপর দিয়ে মঞ্জুর গাড়ি দৌড়চ্ছে। মঞ্জুর দু চোখ জলে ভরে গেছে, কান্নায় ঠোঁট কাঁপছে, মুখের কাঠিন্য উধাও হয়ে গেছে তার। হঠাৎ সে চলন্ত গাড়ির স্টিয়ারিং হুইলের ওপর মাথা রেখে ফুঁপিয়ে কাঁদতে লাগল। অবশ্যম্ভাবী দুর্ঘটনা ঘটতেই পারত। কোনো রকমে নিজেকে সামলে নিল মঞ্জু। গাড়িটা নিজের ইচ্ছে মতো কিছু দূর গিয়ে গতি কমতে কমতে অবশেষে এসে থামলো একটা জায়গায়। মঞ্জু অশ্রু ভেজা মুখ তুলে দেখল গাড়িটা দাঁড়িয়ে গেছে। সে সেলফ স্টার্টার দিয়ে গাড়ির শরীরে প্রাণ সঞ্চারের চেষ্টা করল, কিন্তু ইঞ্জিনটা অন হলো। ব্যর্থ হয়ে মঞ্জু গাড়ি থেকে নেমে এলো। তার মুখে হতাশার ছাপ। মোটরের ফুটবোর্ডে এসে বসল সে। তার যেন আর বাঁচার ইচ্ছে নেই। এমন সময় দূরে অস্পষ্ট ফটফট শব্দ শোনা গেল। ধীরে ধীরে সেই শব্দ আরো স্পষ্ট হতে লাগল। মঞ্জু প্রথমটায় খেয়াল করেনি। তারপর সেই আওয়াজ কানে আসতেই সে ঘাড় তুলে আওয়াজটা যেদিক থেকে আসছিল সেই দিকে তাকিয়ে দেখল দূরে রঞ্জনের মোটর বাইক আসছে। শব্দ ও বাইক আরো কাছে আসতে লাগলো মঞ্জু। শেষে রঞ্জনের মোটর বাইকটা একেবারে মঞ্জুর গাড়ির পাশে এসে দাঁড়াল। মঞ্জু কিছু বলল না। রঞ্জন তার বাইকের ওপর পাশ ফিরে বসল, তার মুখ গম্ভীর। কিছুক্ষণ দুজনে নীরবে দুজনের দিকে তাকিয়ে থাকার পর রঞ্জন প্রশ্ন করল, কি গাড়ি খারাপ হয়ে গেছে তো? মঞ্জু উত্তর দিতে পারল না, শুধু ঘাড় নাড়ল। রঞ্জনের ঠোঁট আবার নড়ে উঠল। আমি জানি কি হয়েছে, আসলে পেট্রোলটা ফুরিয়ে গেছে। মঞ্জু ঠোঁট কামড়ে মাটির দিকেই তাকিয়ে রইল। রঞ্জন বাইক থেকে নেমে এসে তার সামনে দাঁড়াল। মঞ্জুর কাঁধে আলতো করে হাত রাখল। মঞ্জু চোখ তুলে তাকাতেই রঞ্জন দেখল তার চোখ লাল হয়ে গেছে। মঞ্জু বলল, আবার কেন এলে? শোনো শোনো শোনো, তোমাকে একটা খবর দিতে এলাম। তোমার বাবার সঙ্গে আমার বাবার আবার ভাব হয়ে গেছে, ভীষণ ভাব। মঞ্জু অবাক হয়ে চেয়ে রইল রঞ্জনের দিকে। নিজের কানকে সে বিশ্বাসই করতে পারছে না। কি বলে কি বলে আরেকবার বলো। তোমার বাবার সঙ্গে আমার বাবার আবার ভাব হয়ে গেছে, বুঝলে? রঞ্জন আর গাম্ভীর্যের অভিনয় ধরে রাখতে পারল না। সে দু হাতে মঞ্জুকে নিজের কাছে টেনে নিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, যা বললুম তাই এখন দুজনে একেবারে হরিহর আত্মা। চলো এবার তোমাকে ফিরতে ফিরতে সব বলছি। গাড়ি? সেই প্রথম দিনের কথা মনে নেই মঞ্জু? আজ আবার সেইভাবেই হোক, কি বলো? মঞ্জুর চোখ ছলছল করে উঠল। চলো। মিনিট খানেক পরে মঞ্জুর গাড়ি চলতে শুরু করল। চালকের আসনে রঞ্জন, পাশে বসে আছে মঞ্জু। রঞ্জনের বাইক মোটর গাড়ির পেছনের সিটে উঁচু হয়ে রয়েছে, সেই তাদের প্রথম দেখা যেদিন হয়েছিল সেদিনের মতো। রঞ্জন গাড়ি চালাচ্ছে, মঞ্জুর মাথা রঞ্জনের কাঁধের উপর এলিয়ে রয়েছে।
চোখে কয়েক ফোঁটা জল থাকলেও এখন মুখে তৃপ্তির হাসি তার। রঞ্জন একবার ঘাড় ফিরিয়ে দেখল মঞ্জুকে, তারপর তার নরম চুলের মধ্যে নিজের গাল রেখে সস্নেহে একটু নাড়া দিল। শুনলেন পথ বেঁধে দিল তৃতীয় পর্ব। রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে শেখর, রঞ্জন ঋতব্রত মুখার্জি, মঞ্জু ইপসিতা, মিহির সায়ন ভট্টাচার্য। অন্যান্য চরিত্রে উৎপল সরকার, ব্রতদীপ মুখার্জি, স্পন্দন দাস, মলয় দেবনাথ, শর্মিষ্ঠা নন্দী, ঋষিকা ভট্টাচার্য, অধ্যায় সাহা, প্রদীপ্তা মান্না, সোমক রায়, আম্রপালি ঘোষ মিত্র, বর্ণালী দে বর্মন ও পিয়ালি পাঠক। নাট্যরূপ প্রতীক মণ্ডল, শব্দগ্রহণ, আবহ ও পর্ব পরিচালনা সত্যজিৎ সেন, ধ্বনি প্রক্ষেপণ, শব্দ মিশ্রণ সব্যসাচী মুখার্জি, প্রচার অলঙ্করণ অভিব্রত সরকার, সামগ্রিক পরিচালনা শাওলি মজুমদার, সমগ্র পরিকল্পনা ইন্দ্রাণী, প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড মাইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।